বাড়িতে এত বড় বিপদ অথচ আমার পরিবার বা আমার বরের পরিবার থেকে কেউ আসেনি। আমি আমার বরের অসুস্থ এটা নিয়ে ব্যবসা শুরু করেছি। এইরকম খারাপ সিচুয়েশনেও মানুষের ভিডিও করতে ইচ্ছে করে। সত্যি আমি ভীষণ খারাপ জানো তো, ভীষণ খারাপ। এখন বাজছে রাত্রি ১১টা। এখন ভিডিওটা শ্যুট করতে বসেছি। হয়তো ভিডিওটা কালকে তোমরা পাবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি বলতে পারছি না, মোটামুটি আছি। দিন কেটে যাচ্ছে। বরকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে এসেছি, তাই দুদিন খুব ব্যস্ত ছিলাম। মানে একটা নার্সিংহোম বা হসপিটালের পরিবেশ আলাদা থাকে, বাড়ির পরিবেশ আলাদা থাকে। একটা পেশেন্টকে বাড়ি নিয়ে আসলে সে কোথায় শোবে, তাকে কিভাবে রাখতে হবে, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট বেবি আছে, সে ভীষণ দুষ্টু, বারবার বাবার কাছে যেতে চাইছে, বাবার কোলে হতে চাইছে। তো তার থেকে তাকে সেপারেট করে রাখতে হবে, আমাকে খুব ধ্যান রাখতে হবে। তো সেই জন্য দুটো দিন আমি খুব ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমাদেরকে দিতেও পারিনি। তো আমার কাছে প্রচুর কমেন্ট এসছে, তো সেই সব নিয়ে ভাবলাম চলো এই ভিডিওটা দিই। তারপর আস্তে আস্তে কিভাবে আমার দিনগুলো কাটছে সবই তোমাদেরকে বলবো। তো প্রথমেই বলি যে ছুটি করে বাড়ি নিয়ে এসেছি, সব বিল ওখানে পেমেন্ট করেছি। আর এই আমার টোটাল নার্সিংহোম আর তোমার এক্স-রে রিপোর্ট বা মেডিসিন সব নিয়ে কত খরচ হয়েছে সেটাও তোমাদেরকে বলিয়ে মানে সব কিছু বলে দেবো। কেন কি দেখো, আমরা আমাদের জীবনে কখন কার কি কাজে লাগবে সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমার বরের এই যে এটা এখন হলো, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তো যদি আমার ভিডিও দেখে তোমাদের মনের মধ্যে একটা আইডিয়া থাকে, তাহলে কি হবে বলো তো, ভবিষ্যতে ভগবান করুক কারো কিছু না হোক, কিন্তু প্রত্যেকটা জিনিসের না একটা আইডিয়া থাকা দরকার। তাহলে তুমি না সেই জিনিসটা ভালো করে আইডেন্টিফাই করতে পারবে যে এটা ভালো কি ওটা ভালো। তো সেই কারণে আমি কিছু কথা, কিছু জিনিস নার্সিংহোমের ব্যাপার, সেগুলো তোমাদের সাথে ক্লিয়ার করব বা শেয়ার করব বলতে পারো। তো যাই হোক, আর একটা কমেন্ট এসেছিলো আমার ভিডিওতে যে আর ভালো লাগছে না, সবাই এই অসুস্থতাটা নিয়ে ব্যবসা শুরু করেছে। আরেকজন কমেন্ট করেছে যে ভালোই ব্যবসা শুরু করেছো। তো এগুলো সব আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেব আমার থাম্বনেলে। একটা কথা প্রথমেই বলি, আমি আমি সত্যিই ভীষণ গরিব। মানে মোটামুটি যারা রাস্তায় থাকে, যাদের ঘর থাকে না, তাদের থেকে আমার অবস্থা একটু ভালো। আমি যে বিরাট বড়লোক বা একদম দিন আনে দিন খাই সেটা বলবো না। হ্যাঁ, যতদিন শরীর চলছে, আমার শরীরটা চলছে, যতদিন আমি কর্ম করতে পারবো ততদিনে আমি খেতে পারবো। যদি কর্ম করা বন্ধ করে দিই তাহলে আমি খেতে পারবো না। তার কারণ অনেকে থাকে, ফ্যামিলি সাপোর্ট থাকে, শ্বশুরমশাইয়ের চাকরি থাকে, বা বাড়িতে আরও লোকজন থাকে যারা কর্ম করে। তো ২ মাস তুমি যদি কর্ম নাও করো, কাজবাজ নাও করো, তাহলে জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয়, তারা তোমার পরিবারটা চালিয়ে দেয়। ঠিক আছে? বাট আমার এরকম কিচ্ছু না। আমি যদি আজ কাজ করি তাহলে আমি কালকে খেতে পাবো। যদি আমি ২ মাস কাজে বসে যাই, তাও হয়তো টুকটাক করে চলে যাবে আলু সিদ্ধ ভাত খেয়ে। কিন্তু তার বেশি দিন যদি আমি কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকি, তাহলে কিন্তু আমি অনাহারে মারা যাব। ঠিক আছে? তো তবুও তবুও সেই জায়গা থেকে হলেও আমি যখন প্রথম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আমার প্রচুর ভালোবাসার মানুষ, আমার এই ওয়াইটির প্রচুর ভালোবাসার মানুষ, আমার পরিবারের সদস্যরা পার্সোনালি আমাকে মেসেজ করেছিল, অনেকেই কমিউনিটি পোস্ট থেকে মেসেজ করেছিল, ভিডিওতে মেসেজ করেছিল, যদি কিছু দরকার লাগে আমাদেরকে বলো, আমরা হেল্প করব। বিশ্বাস করো, আমি কারোর থেকে একটা টাকা পর্যন্ত নিইনি। ওয়াইটি আমার যে পরিবারের সদস্য আছে তাদের কথা তো আমি ছেড়েই দিলাম। আমি আমার নিজের ফ্যামিলি, আমার রিলেটিভ, আমার ফ্রেন্ড সার্কেল, তারাও অনেকে বলেছে যে আমাদের কাছ থেকে দরকার হলে কিছু চাই তো বল, আমরা দেব। আমি নিইনি। কেন কি, আমি মনে করি যতক্ষণ আমার কাছে যতটা আছে সেটা দিয়ে যদি আমার কাজ হয়ে যায়, তাহলে আমি অন্যের কাছে আমি হাত পাতবো না। যখন দেখব যে না আমার কাছে কোনো রকম রাস্তা নেই, তখন আমি অন্যের কাছে হাত পাতি।
তার আগে আমি কখনো অন্যের সামনে হাত পাতি না, সে আমার নিজের মানুষ হোক বা দূরের মানুষ হোক। তো সেই জায়গা থেকে তোমরা যে কথাগুলো বলছো এগুলো সত্যি খুব খারাপ লাগছে শুনে আমার, বা কমেন্টগুলো পড়ে। দেখো, এখানে ব্যবসা কিছুই না। এখানে ওয়াইটিতে একটা মানুষও আমাকে বলতে পারবে না যে আজ পর্যন্ত কারো কাছ থেকে আমি একটা টাকা নিয়েছি। আমার প্রচুর খারাপ সময় গেছে, প্রচুর খারাপ সময়। একজন দিদিভাই এটাও কমেন্ট করেছে যে তোমার বরের প্রায় সময়ই কাজ থাকে না। হ্যাঁ, একদম ঠিক। কেন কি, আমার বর যে কাজ করে সেই কাজ সবসময় থাকে না। প্রাইভেট কোম্পানি, কিছুদিন কন্ট্রাক্টে কাজ থাকে, তারপরে কন্ট্রাক্ট চলে গেলে কাজ পায় না, আবার তার জন্য ওয়েট করতে হয় নতুন কন্ট্রাক্ট আসার জন্য। তারপরে আশেপাশে আর এই সবগুলো অনেক দিন ধরে হচ্ছিল। তারপরে আমার বরের খুব ইচ্ছে বিজনেস করার, কিন্তু বিজনেসে ওর একদমই হাত যশ ভালো না। সে কারণে একবার প্রচুর টাকার আমরা বিজনেস করেছিলাম। বাস ছিল আমাদের একটা, যারা ঘাটাল মেদিনীপুর জানো, তোমরা জানবে, বাবা লোকনাথ বলে একটা বাস চলতো আমাদের। হ্যাঁ, ঠিক আছে, ঘাটাল টু মেদিনীপুর ওই বাসটা আমাদের ছিল, একসময় আমার বরের ছিল। ঠিক আছে, সেটা এখন নেই, আজ থেকে অনেক বছর আগের কথা, 4-5 বছর আগে। সেটাতে প্রচুর পরিমাণে আমার বর লস করেছে। তারপরে এখন এই যে কাজ চলে যাচ্ছে, কাজ আসছে, তো তখন আবার ঠিক করছিল যে ছোটো মোটো কোথাও একটা দোকান ফোকান দেখে দোকান করব, যেহেতু এরকমভাবে কাজ যাচ্ছে আসছে এইভাবে। তো এইসব ভাবনা করতে করতেই কিন্তু আমাদের সাথেই বড় অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। ঠিক আছে, তো মানে সেই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার এত খারাপ পরিস্থিতিতেও আমি কখনো কারো কাছে হাত পাতিনি। ওয়াইটিতে কেন হাত পাতবো? কেন? আমার যতক্ষণ আমি খাটতে পারছি, আরে বাবা, আমি তো লোকের বাড়ি বাসনও মাজতে পারবো। চলো, অতটা যদি আমি নাও করি, আমার পেটে বিদ্যা আছে, বুদ্ধি আছে, আমি কাজ করতে পারি, আমি সক্ষম। আমি, আমার যা এডুকেশন, আমার যা ব্যাকগ্রাউন্ড কোয়ালিফিকেশন, সেটাতে আমি একটা কোথাও গিয়ে 15-20 হাজার টাকার চাকরি আমি পেয়ে যাব, আর সেটা আমি কন্টিনিউ করছি। আর সেই দিয়ে আমি আমার পুরো ফ্যামিলিটা মেনটেন করি। তাতে করে আমার বরের কাজ থাকলো বা চলে গেল, তো সেটাতে আমার খুব একটা অসুবিধে হয় না, যেহেতু আমি সব দিকটা ম্যানেজ করে নিয়েছি। আর প্লিজ তোমরা এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ কি বুঝতে পারছো আমি বাড়িতে একলা, আমার ছোট বাচ্চা, একটা পেশেন্ট, সব মিলিয়ে আমি মানে আমার নিজের দেখো মাথাটা কবে আমি চিরুনি দিয়েছিলাম আমি ভুলে গেছি, মনে হয় 2 দিন আগে দিয়েছিলাম। মানে এইভাবে যা হোক করে আমার জীবনটা চলছে এখন, বুঝতে পারলে? তো সেজন্য এগুলো একটু ইগনোর করে যেও। আমি যে কথাগুলো বলতে এসে আমার কথাগুলো তোমরা একটু মন দিয়ে শোনো। তো দেখো, তোমরা এইভাবে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে রয়েছো, আমার ভিডিও দেখছো, আমার ভিউজ হচ্ছে, ব্যাস এইটুকুই যথেষ্ট আমার জন্য, এইটুকুই যথেষ্ট। আমার টাকা পয়সা আমি মানে ভগবানের, আমি এখন যে ভিডিও করছি আমার সামনেই হচ্ছে আমার ঠাকুর, আর এই ব্যাগটাতে হচ্ছে সোফাটা, সেখানে বসে ভিডিও করছি। তো আমি সবসময় ঠাকুরকে এটাই বলি, ঠাকুর তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু সেই কষ্টগুলোর সাথে যেন আমি ফাইট করে বেরিয়ে যেতে পারি, আমাকে সেই শক্তিটা দিও। ঠিক আছে, তো জানি না ভাগ্যে কি লেখা আছে, ভবিষ্যতে কি লেখা আছে, কিন্তু সবসময় এটাই চাই যে কোনোদিন কারো কাছে আমাকে হাত না পাততে হয়। দেখো, এটা বড় গলাও করে বলছি না যে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, হয়তো সেরকম যদি ভগবান কোনোদিন কোনো সিচুয়েশন দেয়, অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ, আমি এরকম কন্ডিশনে আছি, তোমরা আমার পাশে এসে দাঁড়াও। কিন্তু যতক্ষণ আমি পারবো সেই জিনিসটা করতে, ততক্ষণ আমি কেন কারো কাছে হাত পাতবো, তাই না? তো যাই হোক, এবার তোমাদের মনে অনেকেই প্রশ্ন, তাহলে এইভাবে কেন থাম্বনেল দিয়েছিলে, কোথায় পেলে এত টাকা? তো তোমরা অনেকেই জানো যে কিছু কিছু পয়সা, মানে একটা গ্রুপ আছে আমাদের, সেখানে আমরা চিট ফান্ড বলে একটা আছে, তো অফিসে আমরা সেগুলো খেলে থাকি। তাতে করে কী হয়, কিছু কিছু পয়সা আমরা সেভিং করতে পারি। ঠিক আছে, তো যখন যার যেটা দরকার পড়ে তখন সেই ফান্ড থেকে আমরা তুলে নিজের কাজ করতে পারি, পরে আবার একটু একটু করে দিয়ে দিলে সেটা শোধ হয়ে যাবে। কিন্তু যদি এটা তুমি বাইরে কারো কাছে 70,000 টাকা বা 60,000 টাকা নিতে যাও, সেখানে তোমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। বাট আমরা অফিস থেকে যেহেতু এটা সবাই মিলে নিজেদের মধ্যে করি, তো সেখানে আমাদেরকে কোনো 1 টাকাও ইন্টারেস্ট দিতে হয় না। ঠিক আছে, তো অফিস থেকেই পুরো পয়সাটা আমি নিয়েছি। ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে 3-3 হাজার টাকা করে শোধ করে দেবো। 3,000, 4,000, যে মাসে যেরকম হবে আমি শোধ করে দেবো। টোটাল আমার এখানে নার্সিংহোমে টোটাল আমার খরচা হয়েছে 50,000 টাকা। তো আর ওষুধপত্র এগুলো হচ্ছে সব কিছু মিলিয়ে 50,000 টাকা খরচা হয়েছিল অপারেশনের দিন পর্যন্ত। তারপরে এই দিকে এবারে হচ্ছে পুরো 1 মাসের ওষুধ, আরও
কিছু এক্সট্রা খরচা, কিছু জিনিসপত্র, ওই ব্যাগ ট্যাগগুলো সব কিনতে হয়েছে। সব মিলিয়ে আরও আমার 4-5 হাজার টাকার মতো খরচা হয়েছে। তো টোটাল আমার 55,000 টাকা খরচা হয়েছে। তার মধ্যে আমার কাছে 15 থেকে 20 হাজার টাকা ছিল হাতে। আর বাকি টাকাটা আমি কিন্তু অফিস থেকে নিয়েছি, যেটা আমি প্রত্যেক মাসে 3,000 টাকা করে শোধ করে দেবো। যেটা বলতে পারো এটা আমার টাকা। মানে আমাদের হচ্ছে এরকম একটা থাকে যে আমরা 10 জন 3,000 করে বা 5,000 টাকা করে খেলছি, তাহলে 50,000 টাকা হচ্ছে। এই মাসে ওর দরকার, ও টাকাটা নেবে। আগের মাসে আমার দরকার, আমি টাকাটা নেব। যেহেতু এই মাসে অন্য একজনের টাকাটা নেওয়ার কথা ছিল, আমার 2 মাস পর নেওয়ার কথা ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে আমি এরকম একটা ইমার্জেন্সিতে পড়েছি, তখন সবাই মানে ওরা নিজেরাই বললো যে ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমরা টাকাটা শেয়ার করে দিচ্ছি। তো পুরো টাকাটা নিয়ে নিই, কেন কি যার নেওয়ার কথা ছিল তার হচ্ছে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি, ঠিক আছে, নিজের বাড়িতে বিয়ে। আমি এতটাও তো স্বার্থপর না যে নিজের জন্য অন্যকে বিপদে ফেলবো। তো সেই জন্য ও নিয়েছে 20, আমি নিয়েছি 30। এরপর যখন আমার উঠবে টাকা বা আমার হাতে টাকা এসে যাবে, তখন আমি ওকে ওই 30টা ফেরত দিয়ে দেবো, বা আগের মাসে কারো কাছ থেকে ম্যানেজ করে দিয়ে দেবো। এরকমভাবে আমাদের একটা ভালো বন্ডিং আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, তোমাদের কাছে কোনো কিছু লুকোবার নেই, সব কিছু ক্লিয়ার করে বললাম। আর হ্যাঁ, তোমরা যে আমাকে এইটুকু মেন্টাল সাপোর্ট দিয়েছো, তোমরা বলেছো তোমার পাশে আছি, কেউ বলেছো যে হনুমান চল্লিশা পড়ো, কেউ বলেছো মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। মানে এই যে একটা সাপোর্টিং, এই যে একটা ব্লেসিং, মানে এটাই আমার জন্য অনেক। এটা মানে একটা কি বলবো, একটা আলাদা পাওয়ার, জানো তো। অনেক সময় না ওষুধপত্র কাজ করে না, মানুষের দোয়া কাজ করে। তো তোমরা যে আমাকে এতটা ব্লেসিং দিয়েছো, এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট, যে তোমাদের মনে কোথাও না কোথাও আমি একটু হলেও তো জায়গা করতে পেরেছি। সেই জন্য আমাকে 20টা মানুষ হলেও ভালোবেসেছে, ভালোবেসে আমার পাশে আছে সব সময়। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। আর 3 দিন ধরে ভিডিও করতে পারিনি কেন সেটা বললাম। আরেকজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার বাপার বাড়ির লোক বা কেউ আসেনি কেন? তো আমি বলি, আমার শ্বশুরবাড়ির লোকের কথা তো আমি বলতেই পারবো না, তার কারণ সবাই সবারই নিজের মতো। দেখো, ফ্যামিলিতে সবারই কাজ থাকে, আর আমরা যেহেতু একটা দূরে থাকি, চট করে মানুষ আসতে পারে না। আর আমার শ্বশুরমশাই তো জানেই না যে ছেলের এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। কেন কি, আমার শ্বশুরমশাইয়ের বয়স এখন 78 বছর। তাকে যদি এখন প্রেশারের রুগী, তাকে যদি এখন আমরা এইসব বলি, তাহলে তার আবার শরীর খারাপ হয়ে গেলে তখন আমরা ছুটে যেতে পারবো না, ঠিক আছে। আর সেই জন্য বলা হয় না। শাশুড়ি মা তো নেই। আর ননদরা সবাই ফোন করেছে আসবে আমার বরকে দেখতে বলেছে। তো কবে আসবে জানি না, যেহেতু এটা অনেক দূরের ব্যাপার। তো সবাই সময় নিয়ে হাতে করে তারপরে আসবে। আর আমার বাবার বাড়ি আমার বোন এসেছে আমার বরকে দেখতে। ও কালকে রাতেই এসেছে, আবার চলে যাবে। আর বাবা মা আসতে পারেনি, কেন কি আমার ছোটো বোনের MA ফাইনাল ইয়ার চলছে। তো সেই জন্য বাবা আসতে পারেনি। আর আমার মা তো সব দিনেরই পেশেন্ট, মানে কি বলবো, অসুস্থ থাকে। মায়ের সুগার, প্রেশার, না জানে আরও কত কিছু। তারপরে মা নার্ভের ওষুধ খায়, তো অনেক রকম অসুবিধা রয়েছে মায়ের। তো মা কোথাও খুব একটা ট্রাভেল করতে পারে না, আর মাকে আমরা করতেও দিই না। কিন্তু অসুস্থ মানুষকে নিয়ে এসে কী করবো বলো। তো বোনের পরীক্ষার জন্য বাবা আসতে পারেনি, কিন্তু আমার বড় বোন এসেছে। তো এই হচ্ছে ফ্যামিলি আমার আপডেট। আর এই ভিডিওতে আর কিছুই বলছি না, কেন কি ভিডিওটা অলরেডি 14 মিনিট হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই মানুষের পাশে থেকো। মানুষকে সবসময় যে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এমন কোনো মানে না। মানুষকে ভালোবাসা, মানুষের একটা মনের জোর বাড়ানোর মধ্যেও কিন্তু অনেক শক্তি থাকে, পুরো টাকার সমান শক্তি থাকে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।